আমাদের ক্লাস কিন্তু, হ্যাঁ, রেকর্ডেড হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কেউ জয়েন না করলেও আমরা সমস্যা নেই, আমরা এটা তো আপলোড দিয়ে দেবো আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেখানে। তাহলে আমরা শুরু করে ফেলি। আচ্ছা, স্ক্রিন শেয়ারে আমি চলে গেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? ভাইয়ে ভাইয়া কালকের কোশ্চেন নিয়ে একটু কনফিউশন ছিল। আচ্ছা আচ্ছা পরীক্ষার কোশ্চেন থেকে। আচ্ছা, সেটা আহ, আপনি কমেন্টে আমাকে পরে জানাবেন। হ্যাঁ, কমেন্টে ওই প্রশ্নটা ছবি তুলে কোনটাতে কনফিউশন ওইটা একটু আমাকে কমেন্টে জানাবেন, আমি তখন ক্লিয়ার করে দেবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, আমরা তাহলে একটু সামনের দিকে এগোই। পরীক্ষায় উপসর্গ অনুসর্গ অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, উপসর্গ যদি আমরা বলি উপসর্গ কি এটা একটা বোঝা দরকার। উপসর্গ হলো অব্যয়, যেগুলো ধাতু বা শব্দের সামনে বসে কি করতে পারে, একটা নতুন শব্দ তৈরি করতে পারে, নতুন অর্থের সৃষ্টি করে, নতুন শব্দ তৈরি করে উপসর্গ। আরেকটা কি করে, আহ আরো কি করে, অর্থের সম্প্রসারণ করতে পারে, আবার সংকোচন করতে পারে। তো এগুলো হলো উপসর্গ। ইংলিশে আমরা যাকে প্রিফিক্স বলি। অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দাংশের সঙ্গে যুক্ত হয়ে সে কিন্তু নতুন শব্দ দাঁড় করতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসবে পরে, আগে বলি উপসর্গ তিন প্রকার। একটি হলো খাঁটি বাংলা উপসর্গ, আরেকটি হলো সংস্কৃত বা তৎসম উপসর্গ, আরেকটি হলো বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ 21টি। আপনারা মনে রাখার জন্য অ্যাপ্লাই করতে পারেন একটা পদ্ধতি, সেটা হলো আমরা বাংলা ভাষার জন্য 21শে ফেব্রুয়ারিতে জীবন দিয়েছি। তো সেক্ষেত্রে খাঁটি বাংলা উপসর্গ হলো 21শে ফেব্রুয়ারি সম্মানার্থে 21টি। এখন আমাদের পড়তে হবে যে এই 21টি কি কি। এই 21টির ভিতর থেকে একটা তুলে দিয়ে বলবে এটি কোন ধরনের। প্রশ্ন এভাবে হতে পারে যে নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ, বা প্রশ্ন হতে পারে নিচের কোনটি তৎসম বা সংস্কৃত উপসর্গ। তার মানে কি, আপনাকে এই উপসর্গগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। সো এই যে ভাই, আমি উপসর্গ অনুসর্গ ক্লাস 2 তে ছিল। ক্লাস করানো হয়েছে, হ্যাঁ, দ্বিতীয় ক্লাসে এটা ছিল। আমার মনে হচ্ছে আমি ওইটা মনে না স্কিপ ভাই, করে এটা ক্লাস গেছিলাম। হয় নাই। হ্যাঁ হ্যাঁ, লেকচার শিটে ছিল কিন্তু আমি ডিসকাস করতে পারিনি। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, আপনার পড়া থাকলে আপনি আরেকবার দেখুন, সমস্যা নেই, এটা পড়লে লস হয় না। খাঁটি বাংলা উপসর্গের ক্ষেত্রে এই যে আপনার 21টা, একটু যে কোনো একটা মনে রাখলে অনেক অন্যটা কিন্তু মনে থাকে। এটা একটা ট্রিক, অর্থাৎ আপনার দুইটাই মুখস্থ করার প্রয়োজনই নেই। কেউ যদি খাঁটি বাংলা উপসর্গগুলো মুখস্থ করে ফেলে আর বিদেশি উপসর্গগুলো মুখস্থ করে ফেলে, তাহলে অপশন দেখে অবশ্যই সে চুজ করতে পারবে যে কোনটা হবে আর কোনটা হবে না। এটা একটা ভালো দিক, এটা একটা ট্রিক। এই কারণে যে কোনো একটা ভালো করে পড়তে হবে। চলুন আমরা খাঁটি বাংলাটা ভালো করে পড়ি। প্রথমে দেখেন, মনে রাখার একটা সুবিধা হলো কি, দেখেন এই যে স্বরেও দিয়ে যে সমস্ত শুরু হচ্ছে, অ, অঘা, অজ, অনা, মনে রাখবেন স্বর দিয়ে কয়টা, চারটা। অ, অঘা, অজ, অনা, ব্যাস। আবার এবার দেখেন সরেয়া দিয়ে আছে চারটা, আ, আর, আন, আপ। অর্থাৎ স্বরেও দিয়ে চারটা, সরিয়া দিয়ে চারটা। এবার আমরা তো জানি স্বরবর্ণের ক্ষেত্রে সিকোয়েন্সটা, এরপরে রস্বইকার আসে, তারপরে রস্বৌকার আসে। সো একটা রস্বইকার দিয়ে আছে, একটা রস্বৌকার দিয়ে আছে, দীর্ঘৌকার দিয়ে আছে, সরি। একটা হলো ইতি আর একটা হলো উন। তাহলে দেখেন আপনার চার চার কটা হলো, আটটা, আর দুইটা কটা হলো, 10টা। আমাদের আর আছে 11টা। পথ কুনি, হ্যাঁ, কতকুনি, রামপাতি, ভরবি, শশা, সুহা। এভাবে করে সিকোয়েন্স অনুযায়ী আমি মনে রেখেছিলাম। আমি গ্রুপ গ্রুপ করে গোল করে কেন দিয়েছি, আমি এইভাবে গ্রুপ করে মনে রাখতাম, তাহলে আমার সিকোয়েন্সটা মনে রাখার সুবিধা হতো। এইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কিভাবে মনে রাখতাম। এখন আপনি আপনার মতো করে এটা সামনে পিছনে সাজিয়ে নিতে পারেন। তবে সিকোয়েন্স অনুযায়ী মনে রাখাটা সবচাইতে ভালো, তাহলে আপনার মিস হয় না। আর পড়ার টেবিলে এই উপসর্গগুলো একটা কোনায় লিখে ঝুলাই দেন, বারবার দেখেন। হ্যাঁ, এগুলো একসময় এমন মুখস্থ হয়ে যাবে যে হুড় করে মাথা থেকে বের হবে, বা হুড় করে বলতে পারবেন। তখনই আসলে পরীক্ষা ভালো করা যাবে। ঠিক আছে। আবার যদি আমরা সংস্কৃত উপসর্গ আসি, এখন বাংলা ভাষা কি সংস্কৃত ভাষার উপরে? সংস্কৃত ভাষার জন্য কেউ জীবন দেয়নি, তাই তাদের 20টি, একটি কম। ঠিক আছে। সো সংস্কৃত উপসর্গের ইয়েগুলো কি কি, প্র, পরা, অপশমনী, অনু, অপ, নির, দুরবি, অধিসু, উৎ, পরিপ্রতি, অভি, অতি, অপি, উপ, আ। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন যে এই যে সুবিনিয়া, এই চারটি উপসর্গ খাঁটি বাংলাতেও আছে, আবার আহ তৎসম বা সংস্কৃত উপসর্গ দুটাতেই রয়েছে। এই দুটাতে কমন এই জিনিসটা। এটা একটু মাথায় রাখতে হবে, এই চারটা। আচ্ছা চলুন এবার দেখি বিদেশি উপসর্গ। বাংলা ভাষায় ইংরেজি যেসব বিদেশি উপসর্গ ইউজ হয়, যেমন ফুল, আমরা বলি ফুল হাতা শার্ট।
তাই না? আমরা বলি হাফ শার্ট, তারপর আমরা বলি হেড মাস্টার, আমরা বলি সাব রেজিস্টার, আমরা বলি আহ এইসব ইউজ করি। ঠিক আছে, ইংরেজি উপসর্গ আপনি দেখলেই বুঝতে পারবেন, এগুলা কঠিন কিছু না। হিন্দি উপসর্গ একটু বোঝা কঠিন, এই জন্য এটা একটু পড়তে হবে। যেমন হর, তারপরে হলো যে হরেক। হ্যাঁ, এখানে একটু বানান মনে হয় মিস্টেক হয়েছে, এটা হরেক হবে। ঠিক আছে, এটা ঠিক করে নিন। আবার পার্শ্ব উপসর্গ বা ফার্সি উপসর্গ, এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে। কার দর্না নিমফি বদ বেবর বক। ঠিক আছে, আবার এগুলার কিন্তু অর্থবাচকতা আছে। তো কার যখন যুক্ত হয় তখন কি অর্থবাচকতা দাঁড়ায়, দর দিলে কি অর্থবাচকতা দাঁড়ায়, এটা কিন্তু বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো ওইভাবে কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে। আপনারা ওই যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে, ব্যাকরণ বইটা আছে, ওখানে কিন্তু এই অর্থবাচকতা গুলো দেয়া আছে। নিম মানে হলো অর্ধেক। আমরা কেউ যদি বলে সে নিম রাজি, তার মানে সে পুরোপুরি রাজি না, অর্ধেক রাজি। ফি মানে হলো প্রতি, আমরা বলি তাকে ফি বছর নতুন বই কিনতে হয়, মানে সে প্রতি বছর বছর নতুন বই কেনে। ঠিক আছে, তো এগুলো সবগুলোর কিন্তু অর্থবাচকতা গুলো আপনার জানতে হবে। প্রথমে জানতে হবে উপসর্গ গুলো, ক্লাসিফিকেশন গুলো, এরপরে তার প্রত্যেকটার যে অর্থবাচকতা সেটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর আরবি উপসর্গ হলো আম, খাস, লা, গর, বাজে, খয়ের। আম মানে হলো সর্বসাধারণ, আমরা যে বলি না, আম জনতা। খাস মানে হলো বিশেষ, খাস কামরা। সো এই বিষয়গুলো আপনার অর্থবাচকতা গুলো একটু ডিটেলসে পড়ে নেবেন। আচ্ছা, প্রিফিক্স বসে কোথায়? যে কোনো শব্দের সামনে। আপনারা কিন্তু ব্যাকরণ যখন ইংরেজি গ্রামার পড়বেন তখন পড়বেন প্রিফিক্স আর সাফিক্স। তো আমাদের যে উপসর্গ হলো প্রিফিক্স, আর অনুসর্গ হলো সাফিক্স। অনুসর্গের আরেকটা বিষয় আছে, অনুসর্গের কিন্তু নিজস্ব অর্থবাচকতা আছে। উপসর্গের কিন্তু সেটা ছিল না। আপনারা একটু দেখেন, এই যে প্রতি, বিনা, বিহনে, এগুলোর কিন্তু নিজস্ব অর্থ আছে। তারপরেও কিন্তু এরা কিন্তু কি হয়, এর অর্থের পরিবর্তন না ঘটিয়ে বসে যায়। দেখেন, অর্থের পরিবর্তন ঘটাতে পারে উপসর্গ, কিন্তু অর্থের পরিবর্তন অনুসর্গ ঘটাতে পারে না। এটা একটা বিষয়। আবার অনুসর্গের কোনো প্রকারভেদ নাই, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বেসিক্যালি এগুলো বিভক্তির মতো কাজ করে। আমি কিন্তু আপনাদের কারক যখন পড়িয়েছি তখন বিভক্তির একটা চার্ট দিয়েছিলাম। সেখানে কিন্তু এই যে দ্বারা, দিয়া, কর্তৃক, এই বিষয়গুলো ছিল। ঠিক আছে, তো দ্বারা দিয়ে করতে ওগুলো আসলে অনুসর্গ একদম। ঠিক আছে, তাহলে এই যে কি কি জিনিস দেখেন দেখেন, প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, অবধি, মধ্যে, হেতু, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্য, পর্যন্ত, অপেক্ষা, সহকারে, তরে, বসত। আপনাকে কি পরীক্ষায় প্রশ্ন কিভাবে হবে সেটা বলি। একটা একটা প্রশ্ন বলি, যেমন হিত মাঝারে রাখিব, হিত মাঝারে রাখিব দিয়ে একটা বললো যেখানে আহ নিচের কোনটি অনুসর্গ। হ্যাঁ, হৃদ দিল, মাঝারে দিল, রাখিব দিল, তাহলে কোনটা হবে বলেন তো আপনারা? মাজারে স্যার, মাজারে। হ্যাঁ, মাঝারে। সো এইটা হলো ফ্যাক্ট। অর্থাৎ আপনাকে ওখানে বের করতে হবে যে কোনটা অনুসর্গ। সো এই ইয়াগুলো, এক্সাম্পল গুলো দেখেও কিন্তু আন্দাজ করা যায় কোনটা অনুসর্গ হতে পারে। তো এইটা একটু মনে রাখবেন। ঠিক আছে, এগুলো হলো কমন অনুসর্গ। অনুসর্গের সংখ্যাও কিন্তু অনেক। সো একটু একটু মাথায় রাখতে হবে যে কোনটা কোনটা অনুসর্গ। আচ্ছা, উপসর্গ অনুসর্গ করার পর একটু অর্থবাচকতাও আমরা দেখে আসি, অর্থদত্তকতা। যেমন একটু আগেই বলেছিলাম, নিম মানে হলো অর্ধেক। হ্যাঁ, দর মানে হলো মধ্যস্থ, যেমন মধ্যস্থ করা, যেমন দরপত্তনি। হ্যাঁ, তারপর হলো ফি মানে হলো প্রত্যেক প্রত্যেকবার। যেমন আমি আপনাদের প্রত্যেকবার কি বলি, প্রত্যেক ফি দিনে বলি যে জুমে জয়েন করে। তারপর হলো আম, যেমন আম জনতা মানে সাধারণ মানুষ। হুম, খাস মানে হলো বিশেষ, আমরা বলি খাস কামরা, রাজার খাস কামরা। বাজে মানে হলো বিবিধ, বলে না যে একটু বাজে খরচ আছে আমার, মানে মিসসেলানিয়াস ইংলিশে যেটা বলা হয়। আবার আমরা যদি বলি ক্ষয়ের মানে ভালো, সে তো একটা ক্ষয়ের খা, এটাও কিন্তু একটা বাগধারা। ঠিক আছে, আর লা মানে হলো না, মানে সে, আমরা বলি না সে লাপাত্তা, সে হয়েছে এখন লাপাত্তা, মানে তার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পাত্তা মানে তার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তো এই যে লা মানে হলো কিন্তু না। ঠিক আছে, তো আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে এই জিনিসগুলো পড়বেন। এই উপসর্গের অর্থোদ্যোতকতা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। আচ্ছা, কিছু কিছু জায়গায় দেখেন, একটু পড়ে নেই। আমরা বলি না অনুক্ষণ, অনুক্ষণ মানে কি, ক্ষণ মানে হলো সময়, আর অনুক্ষণ মানে কিন্তু বারবার। হ্যাঁ, বারবার ছোট ছোট সময়ে কোনো কিছু হওয়া, এটাকে অনুক্ষণ বলে। আবার দেখেন, আমরা বলি অনুশীলন, শীলন মানে হলো কিন্তু প্র্যাকটিস করা, অনুশীলন মানে বারবার প্র্যাকটিস করা কোনো জিনিস। আবার ঠিক এই অনুটাই দেখেন যখন সূচনার সঙ্গে যুক্ত হয়, অনুশোচনা।
তার মানে কোনো একটা কাজ কেউ করে ফেলেছে, এখন তার ওটা কি হচ্ছে, তার খারাপ লাগছে বা ওই বিষয়ে সে চিন্তা করছে, ব্যতীত হচ্ছে, তখন এটাকে আমরা বলি অনুশোচনা। অর্থাৎ পশ্চাতে কোনো একটা জিনিস হয়ে যাওয়ার পিছনে হচ্ছে অনুগামী, একজন আগে চলে গেছে তাকে পিছন পিছন স্মরণ করছে আরেকজন, অনুগামী। তাহলে একই জিনিসের পিছনে একই উপসর্গের ক্ষেত্রে দেখেন পিছনের এই যে শব্দাংশ ক্ষণ, দিন, শিলন এগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে সূচনা গামী চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনাদের কিন্তু এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে হবে। প্রথমত উপসর্গ অনুসর্গ কি উদাহরণগুলো শিখতে হবে, এরপরে এগুলোর অর্থ দ্যোতকতাগুলো ধরতে পারতে হবে। সো আমি যেগুলো দিয়েছি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। তারপরেও বইগুলো আছে, আমাদের টেক্সট বই আছে, সেগুলো যদি একটু কনসাল্ট করে দেখবেন সময়ের সাথে সাথে আপনাদের দক্ষতা বাড়ছে। এইটাই। হুম। আচ্ছা, আমরা একটু ফাস্ট যাব। এরপরে আমরা চলুন দেখি প্রকৃতি ও প্রত্যয়। এটা আমি পড়াইনি, পড়াইছি কি কত ডিটেলস পড়ানো হয়নি হয়তো। যাই হোক, এটা ইম্পর্টেন্ট টপিক। আর প্রথমে একটু থিওরি পড়ি, তারপরে একটু পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে আমরা সেটা দেখব। প্রকৃতি আসলে কি? প্রকৃতি হলো, আমরা তো জানি যে আমাদের ক্রিয়াপদের যে একেবারে মূল অংশ সেটাকে আমরা বলি ধাতু, যেটাকে আর ভাঙা যায় না। হুম। তো ক্রিয়াপদের এই মূল অংশটাকে আমরা আহ এই যে আচ্ছা ধাতু বা শব্দের পরে ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়, যে নতুন শব্দ গঠন করে, সেগুলো হলো প্রত্যয়। আর প্রত্যয়ের সঙ্গে যে ধাতু বা ওই ক্রিয়াপদের মূলটা যুক্ত হয় ওইটাকে বলা হয় প্রকৃতি। অর্থাৎ প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েই একটা নতুন শব্দ তৈরি হয়। ঠিক আছে। আরেকটা বিষয়, প্রকৃতিকে চেনার উপায় হলো প্রকৃতির একটা প্রকারভেদ দেখি, তারপর আমরা ওই জিনিসটা চিনব। প্রকৃতি দুই প্রকার। আচ্ছা আচ্ছা, শান্ত তুমি কি দাগ দিচ্ছ স্ক্রিনে? আচ্ছা, স্যার সরি, আমার দাগ পড়ে গেছে। আমি স্যার, আপনি সমস্যা স্যার নেই, এখানে সমস্যা পেন নেই। থেকে স্যার পেন থেকে স্যার আপনি কলম নিয়ে দাগিয়ে দাগিয়ে দাগাতে পারেন স্যার, হাইলাইটিং দিয়ে স্যার। ওই যে আপনি যেটা কার্সর দিচ্ছেন, কার্সর পরিবর্তে পেন দিয়ে করতে পারেন। তো আমি সেটা দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গট ইট। আচ্ছা, আমরা যদি এখন আচ্ছা এই যে প্রকৃতি অংশটার দিকে তাকাই, হ্যাঁ, কোনো মৌলিক শব্দের যে অংশকে আর কোনো ভাগেই ভাঙানো যায় না সেটাকে আমরা কি বলি? প্রকৃতি বলি। আচ্ছা, আমি একটু কালারটা নিয়ে নিই। আচ্ছা, স্যার, ওটার লাইট, ওইটার কিনা উইডটাকে আরো বাড়িয়ে দেন স্যার, কলমের মধ্যে উইডটাকে আরো বাড়িয়ে দেন। আমার মনে হয় এটা যথেষ্ট হবে, তাই না? মনে হচ্ছে যথেষ্ট। গ্রিন পেন নেন তাহলে ওটা স্যার। হ্যাঁ, সমস্যা ওই নেই, যে সমস্যা নেই, এটাই হবে। আচ্ছা আপনারা যদি আচ্ছা স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে তাকান তাহলেই হবে। আচ্ছা, আমরা যদি তাকাই, দেখেন প্রকৃতি শুরুতে থাকে শব্দের, আর তার পেছনের দিকে যুক্ত হয় আমাদের প্রত্যয়। ঠিক আছে। প্রত্যয় দুই প্রকার, একটা হলো কৃৎ প্রত্যয় আর একটা হলো তদ্ধিত প্রত্যয়। আবার কৃৎ প্রত্যয় আবার দুই প্রকার, সংস্কৃত কৃৎ প্রত্যয় আর একটি হলো বাংলা কৃৎ প্রত্যয়। আবার যদি আমরা তদ্ধিত প্রত্যয়ে যাই, তদ্ধিত প্রত্যয় আবার তিন প্রকার, সংস্কৃত, বাংলা আর একটা হলো বিদেশি তদ্ধিত প্রত্যয়। একটু পরে আমি আপনাদের ক্লিয়ার করে বলছি, আমরা আগে ক্লাসিফিকেশনটা দেখে আসি। সমস্যা তো হচ্ছেই। আচ্ছা দেখেন। আচ্ছা, প্রকৃতি, আবার প্রকৃতি দুই প্রকার, একটা হলো নাম প্রকৃতি আর একটা হলো ধাতু বা ধাতু প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি। এখন আমরা যখন কোন একটা শব্দের সেটা হলো প্রকৃতি আর প্রত্যয় নির্ণয় করব, প্রকৃতি নির্ণয় করার ক্ষেত্রে শব্দের যে মূল অংশটা সেটা যদি ভেঙে যদি আমরা ক্রিয়াপদ পাই, তখন সেটাকে আমরা বলি ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়াপদ ছাড়া যদি অন্য কোনো পদ পাই, আমরা কিন্তু জানি পদ কত প্রকার হয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। অর্থাৎ আমরা কোনো একটা শব্দকে ভেঙে তার মূলটা যদি আমরা শুধু ক্রিয়া হিসেবে পাই, তখন সেটাকে আমরা বলবো বলবো ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে। আর ক্রিয়া ছাড়া অন্য কোনো যদি পদ পাই, তখন সেটার নাম হবে নাম প্রকৃতি। এটা আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে। এটা একটু পরে যখন আমরা ডিটেলসে যাবো তখন বুঝতে পারবে। আচ্ছা, ক্রিয়া প্রকৃতির সঙ্গে যখন যে প্রত্যয়টা যুক্ত হবে সেটাকে আমরা বলবো কৃৎ প্রত্যয়। অর্থাৎ প্রত্যয়ের নামটা নির্ভর করে তার প্রকৃতির উপর। প্রকৃতিটা যদি ক্রিয়া হয় তাহলে তার প্রত্যয়টার নাম হবে কৃৎ প্রত্যয়। আবার প্রকৃতি যদি নাম প্রকৃতি হয় তখন তার প্রত্যয় হবে তদ্ধিত প্রত্যয়। এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে।
আর এছাড়াও কিছু জিনিস পরীক্ষায় আসে, যেমন কীট প্রত্যয় সাধিত পদকে কৃদন্ত পদ বলে। আবার যে সমস্ত নাম শব্দে কোনো বিভক্তি নাই সেগুলোকে আমরা বলি প্রতিপাদিক। আমি একটা উদাহরণ একটু পরে দেখাবো যে কোনগুলো আসলে প্রতিপাদিক। আমরা কিন্তু মুখস্থ পড়ে যাই, বোঝার চেষ্টা করি না যে আসলে প্রতিপাদিক কোনটা। আচ্ছা, বিভক্তি কি? শান্ত বলতে পারবে বিভক্তি কি? আমার কথা কি শোনা যাচ্ছে? শান্ত বলো বিভক্তি কি? ও, নো রেসপন্স। আচ্ছা, শব্দের অন্তবর্ণের পূর্ববর্ণকে আমরা বলি উপধা। এই জিনিসগুলো আমি এখন পড়াতে যাচ্ছি রে, এই ইনফরমেশন গুলো আপনারা পরে দেখে নেবেন। দেখুন, একটু চলুন, একটু নিচে যাই। দেখেন, আমরা যদি চলন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনো রেসপন্স পাচ্ছেন? জি ভাই। ও জি আচ্ছা, স্যার, শুনতে পাচ্ছি স্যার। একটা একটা শব্দ হলো চলন। হ্যাঁ, দেখেন এই চলন শব্দটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, তাহলে এই যে চল, এইটা হলো মূল, তার সঙ্গে অন যুক্ত হয়ে হচ্ছে চলন। তাহলে এই যে যখনই কাউকে তুচ্ছ করে বলা হয় কোনো ওয়ার্ড, যেমন খা, যা, ছুট, বল, চল, কর, তাহলে কাউকে তুচ্ছ করে, দেখেন আমরা সিনিয়রকে কিন্তু এভাবে কথা বলি না, জুনিয়রকে কিন্তু সাধারণত আমরা এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, তাই না? তাহলে কোন একটা শব্দকে ভেঙে যদি ক্রিয়াপদ পাওয়া যায়, এই চল কিন্তু একটা কাজ করা বোঝাচ্ছে, এটা ক্রিয়া। আবার এরকম যদি তুচ্ছ অর্থ করে বলা হয়, তুচ্ছার্থে বলা হয়, তখন সেটা অবশ্যই কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। এটা মাথায় রাখতে হবে, এটা একটু চেনার উপায়। আর ক্রিয়া প্রকৃতির ক্ষেত্রে বা ধাতুর ক্ষেত্রে আমরা সবসময় রুটের মতো এই চিহ্নটা দিই। রুট তো হলো মাথাটা আরেকটু সামনে আসে এভাবে, কিন্তু না, আমরা সেটা এখানে দিই না। আমরা কি দিই? শুধু এই যে রুটের মতো এটা দিই। তো এটা দেখলেও বোঝা যায় এটা আসলে ক্রিয়া প্রকৃতি। তাহলে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে প্রথমেই এই শব্দটা যেটা আপনাকে দিয়েছে, এটাকে আপনাকে বলি কীট প্রত্যয়ের ক্ষেত্রে এই শব্দটাকে বলি আমরা কৃদন্ত পদ। আর যখন নাম প্রকৃতি হয়, তখন সেটাকে আমরা বলি তদ্ধিতান্ত পদ। অর্থাৎ কীট প্রত্যয় সাধিত শব্দকে বলি কৃদন্ত পদ, তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে আমরা বলি তদ্ধিতান্ত পদ। এখন চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা হলো বাংলা যে সমস্ত কীট প্রত্যয় রয়েছে সেগুলা একটু সহজ, কিন্তু সংস্কৃত কীট প্রত্যয়গুলো একটু ডিফিকাল্ট। কারণ এর সংস্কৃত ভাষা থেকে এসছে, ওই সময় ভাষার গঠনটা এতটাও পরিপক্ক হয়নি। এর ফলে এই যে মূল যেটা সেটা মনে রাখা ডিফিকাল্ট হয়ে যায়, এবং ওই উদাহরণগুলোই পরীক্ষায় দেওয়া হয় এবং সবাই সেটা ভুল করে। এই জন্য আমাদের কিছু কঠিন সংস্কৃত কীট প্রত্যয়ের এই যে একেবারে এই যে বিস্তারিত প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয়, সেটা আমাদের একটু শিখতে হবে। আর তদ্ধিতান্ত পদের এগুলো সহজ পারা যায়। ঠিক আছে, চলুন তাহলে এবার জটিল গুলো দেখা যাক। আপনারা কি বুঝতে পারছেন? এই এই দুটো উদাহরণ দেখলেও বোঝা যায়। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই যে দেখুন লাস্ট লাস্ট কিন্তু এখানে কাজ করা বোঝাচ্ছে না, এই জন্য এই যে রুট চিহ্ন নাই। এটা আসলে ক্রিয়া প্রকৃতি না, এটা হলো কি প্রকৃতি? নাম প্রকৃতি। নাম নাম প্রকৃতি। প্রকৃতি স্যার এটা। হ্যাঁ, যেহেতু এটা নাম প্রকৃতি, এই জন্য তার প্রত্যয়টার নাম হয়ে গেছে কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, আর এই যে ধাতুর লাজুক সাথে তো, হলে সেটা কি হ্যাঁ, প্রত্যয়? আর লাজুক যেহেতু তো হয়ে গেল, এই জন্য এটাকে লাজুককে আমরা কি বলছি? কৃদন্ত পদ না বলে বলছি তদ্ধিতান্ত পদ। এটা প্রথমে আমরা চিনে নিলাম যে ক্লাসিফিকেশনটা, কিন্তু এটাই শেষ কাজ। পরীক্ষা কিন্তু এভাবে আসবে না, আসবে আসলে এই যে জটিল জটিল কৃত প্রত্যয়। জটিল কোনগুলো একটু চলুন দেখে আসি। আরেকটা বিষয় দেখেন, এই যে রুট দেখা যাচ্ছে, এগুলো সবগুলো এখন কি প্রকৃতি? একজন বলবেন। ক্রিয়া প্রকৃতি। এগুলো কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে, রুট দেখলেই ক্রিয়া প্রকৃতি। এখন দেখুন এই যে কর্তা, কর্তার যদি আপনি ভেঙে দেখেন, তাহলে একেবারে যে শব্দ মূল যেটা পাবো, সেটা দেখেন, সেটা আসলে ক্রি। তো এই যে কর্তাকে ভাঙলে যে ক্রি পাওয়া যায়, এটা কিন্তু আসলে কোনো ধরনের কোনো রুলস দ্বারা হচ্ছে না। অর্থাৎ সংস্কৃত থেকে যে সমস্ত শব্দ এসছে, এগুলো আসলে সংস্কৃতের নিয়ম অনুযায়ী হচ্ছে, অর্থাৎ বাংলা ভাষা এখানে কোনো কাজই করতে পারে না। এই জন্য আপনাকে ওইভাবেই মনে রাখতে হবে। কর্তা মানে হলো ক্রি, তার সঙ্গে যুক্ত হয় ত্রিচ, এই দুটা মিলে হয় কর্তা। পরীক্ষা এটাই যদি দিয়ে দেয়, আপনাকে হুবহু এটাই দেখাতে হয়। এই জন্য আমি সাজেস্ট করবো, আমি যে সমস্ত প্রকৃতি ও প্রত্যয়ের উদাহরণ দিয়েছি, এগুলো রেগুলার স্টাডি করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? সো এই বিষয়গুলো দেখি, চলুন একটু কিছু, এই যে কিছু কিছু জিনিস আবার কমন আছে, যেমন দেখেন এই যে আহ বক্তা। আমি দেখাচ্ছি যে বক্তা, এখানে দেখেন তয় ত আছে না? তয় ত যোগ ক, বক্তা। এরকম যখন হয় তখন দেখবেন শেষ প্রকৃতির ক্ষেত্রেও চ আছে, আবার
প্রত্যয়ের ক্ষেত্রে কি আছে? চ আছে। যেমন বক্তার মূলটা হলো বচন, মানে কথা। যিনি কথা বলেন তাকেই তো আমরা বক্তা বলি। তো বক্তা আসলে কি দেন? বচন দেন। সো বক্তার ক্ষেত্রে এই যে বচন থেকে আসছে বচ, ঠিক আছে। আবার এই যে পাঠক, পাঠক আসলে কাজ হলো পাঠ করা। তো ওই সংস্কৃতের ক্ষেত্রে পাঠ করার ওই কাজটাকে বলা হতো পঠ, পঠক। তো ক্রিয়া প্রকৃতি চেনার উপায় হলো এই যে কাউকে ছোট করে কথা বলবে, ঝল, ছুট, ঝড়, ডুব, দিশ, ফুটু। তাহলে আপনাকে এই জিনিসগুলো একটু কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আবার যে সমস্ত ক্ষেত্রে দেখেন ক ক আছে, দেখেন এখানে একটা লেখক, কারক, গায়ক, শেষে কি আছে? সবগুলারই ক আছে না? লেখকের শেষেও ক, কারকের শেষেও ক, গায়কের শেষেও ক। এই যে ক যখন থাকে এগুলোর প্রত্যয় হয় নক। কি হয়? নক। দেখুন যেমন লেখক হলো লিখ যোগ নক, কারক ক্রি যোগ নক, গায়ক বই যোগ নক। আরেকটা মজার ব্যাপার হলো এই সবগুলো কিন্তু মূর্ধন্য। আপনারা জানেন যে নতবিধান শতবিধানের নিয়ম খাটে হলো সংস্কৃত ব্যাকরণের নিয়মে, এই জন্য এগুলোতে সবগুলো কি হয়েছে? হ্যাঁ, মূর্ধন্য হয়েছে। এইটা একটা বিষয়, ঠিক আছে। আবার দেখেন এই যে দর্শনীয়, নিয় ক্ষেত্রে, হ্যাঁ দর্শনের ক্ষেত্রে দেখেন দৃশ হলো মূল। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই যে এগুলা শিখবেন, যে দর্শনীয় হলে হয় দৃশ, পাঠক হলে হয় পট, তারপরে হলো ফুটন্ত হলে হয় ফুট। সেগুলো শিখবেন। আর যেগুলো জটিল সেগুলো কিন্তু রেড মার্ক করা আছে, এই দেখেন। ত্যাগের ক্ষেত্রে হয় যে ত্যাস যোগ ঘয়, কার্যক্ষেত্রে হয় ক্রি যোগ ঘ্যান। সো আপনার একটা স্টাই কি করবেন, একই রকমের জিনিসগুলো একটা প্যাটার্ন করে শর্টকাট করে মনে রাখার চেষ্টা করবেন। যেমন এই যে দীপ্যমান, বুদ্ধিমান, এগুলো কিন্তু একই জিনিস। আর যখনই শেষে মান থাকে, মান থাকলে হয় সানজ। এটা কি হয়? সানজ। তো আমি কি করছি, আমি যখন পড়ার সময় আমি এই জিনিসগুলো ফলো করতাম, যে আসলে কি থাকলে কি হয়, একই রকমই জিনিস। তাহলে দীপ্যমান বুদ্ধিমান একই, তাহলে বুদ্ধিমানের ক্ষেত্রে কি হবে? প্রকৃতি আর প্রত্যয়, অবশ্যই সানজ থাকবে। আবার এই যে দেখেন ক্ষয়িষ্ণু যখন থাকে তখন দেখবেন যে মূলটা থাকবে ক্ষী, আর শেষের ওইটা ইষ্ণু। আবার আরেকটা বিষয় আছে, আমাদের আরেকটা প্রত্যয় আছে অন প্রত্যয়। আপনারা যদি যারা লিখিত প্রস্তুতি দিচ্ছেন তারা এই প্রকৃতি পরীক্ষা পড়ার সময় ওখানে নিয়মে পড়বেন যে অন প্রত্যয় যুক্ত হলে ওটা ভিতরে যে ওকার হয়ে যায়। যেমন খা যোগ অন হয়ে গেছে খাওন, ঠিক আছে, এরকম। তো এই চেঞ্জ গুলাই ধরাটাই একটা কাজ। তো এইখানেই সবচাইতে পড়া দরকার। এবং দেখেন এই যে শ্রবণ, শ্রবণের মূলটা হলো শ্রু, তার সঙ্গে অন দিলেও হবে, আবার অনট দিলেও হবে। আচ্ছা ঠিক আছে, মনে রাখবেন এই যে শেষে যখন বন থাকে, হ্যাঁ যেমন আহ একটা উদাহরণ আমরা আর একটু সামনে গেলে দেখতে পাবো, ওগুলাতে অন বা অনট লেখা যায়, দুইটাই রাইট। অনও ঠিক আছে, আবার অনটও ঠিক আছে। সো আমি আপনাদের একটু দেখাই যে কিরকম জটিল হতে পারে। যেমন এই যে যুদ্ধ, যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ যোগ কয়েক। একটু আগে আমরা বললাম না গায়ক, দেখেন পাচক আর গায়ক সেম, এই পাচকের ক্ষেত্রে দেখেন শেষে কি বসলো? নক। তাহলে আপনার এই প্যাটার্নটা একটু কি করতে হবে? আয়ত্তে আনতে হবে, ঠিক আছে। এই কিছু কিছু একেবারে আছে কঠিন, যেমন এই যে মহতের ক্ষেত্রে মহ যোগ সত্য। সো এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরে পরীক্ষায় যদি কমন পড়েও না পড়ে যায় তখন কিন্তু আন্দাজে দাগানো যাবে না, যতবার আন্দাজে দাগাবেন ততবার ভুল হবে। এটাই হলো মেইন কথা। সো আপনারা সবগুলো উদাহরণ এভাবে সুন্দর করে পড়বেন। স্ক্রিনে যে দাগগুলো হয়ে আছে, স্যার এই দাগগুলো ওই যে ডিলেট অল স্ক্রিনটা ক্লিক করলেই হবে স্যার, ডিলেট একটা অপশন থাকে, ট্রাইং, ক্লিয়ার অল, ওটাতে, বা হ্যাঁ আমি আশা করি হয়েছে। ক্লিক করে দিই। জি হয়েছে না? স্যার, জি স্যার, ওই যে প্রতিবার দিয়ে ওরা ওইটা স্ক্রিনের, টোটাল স্ক্রিনের উপর দিয়ে রাখে জুম আচ্ছা যে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের কাজ হবে এই প্রকৃতি প্রত্যয়গুলো, হ্যাঁ একেবারে ছোটস্থ মুখস্থ করে পড়ে ফেলা, ঠিক আছে। প্রিলিতে এইখানে এখান থেকে একটা প্রশ্ন আর থাকেই, যে কোনো চাকরি পরীক্ষায় থাকে। প্রিলি তো, বিশেষ প্রিলি তো স্যার সবগুলোতেই থাকে। সো এই জায়গাটা হলো একটা পড়ার জায়গা। আর তড়িৎ প্রত্যয় কিন্তু সহজ, দেখেন ছাত্র, ছত্র যোগ অ, একবার যদি পড়েন এমনি মনে থাকবে। ঈদগাহ, ঈদ যোগ গা, এত সহজ। তো এই তড়িৎ প্রত্যয় সহজ, কারণ নাম প্রকৃতি গুলো বের করা সহজ। তো কীট প্রত্যয় গুলো একটু ঝামেলার, এই জন্য ওগুলাই করতে হবে। চৈত্র, কিছু কিছু জিনিস পড়া দরকার, যেমন এই যে চৈত্র, চিত্র যোগ সয়, ঠিক আছে। আসলে একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু জিনিস শেখারও আছে। যেমন আমরা যখন চৈত্র উচ্চারণ করি আমরা কি বলি? চৈত্র। তাহলে কি শেষে কিন্তু এই ত্রয়ের ফলে কিন্তু একটা কিন্তু এখানে অ আছে। এই অটা আসলে কি না, এইটা আসলে হলো সংয়ম, এই যে এটা,
এই সয়টাই কিন্তু পরিবর্তিত হয়ে অ উচ্চারিত হয়েছে। তো এটা কিন্তু একটা কি বিবর্তন। সেই বিবর্তনটা একটু মনে রাখলে কিন্তু আমাদের হয়ে যায়। যে সমস্ত শব্দের ক্ষেত্রে দেখুন এই যে নাম, এই নাম প্রকৃতির পরে আমরা কিন্তু কোনোভাবে অন্য কোনো বিভক্তি দেখছি না, এই জন্য এটাকে আমরা বলবো প্রতিপাদিক। আমি একটু আগে বলছিলাম না যে প্রতিপাদিক কোনটা হয়, আমি দেখাবো। এই যে এই চৈত্রটাই হলো, এই যে এটাই হলো প্রতিপাদিক। যে সমস্ত নাম প্রকৃতির ক্ষেত্রে কোনো বিভক্তি যোগ হয় না তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা প্রতিপাদিক বলি। তো এইখান থেকে বোঝা যায় যে চৈত্র হলো একটা প্রতিপাদিক। তাহলে এই চিত্রটা হলো প্রতিপাদিক। ওকে, আচ্ছা। আবার যখন এই যে রস্বইকার বলি আমরা, ঠিক আছে, এই যে আকস্মিক, তাহলে আকস্মাতের সাথে এই যে ইক যুক্ত হয়েছে না, ইকটা আসলে রস্বইয়ের জন্য হয়ে যাবে। এই যে স্বরের জন্য কিছুই ছিল না, কিন্তু রস্বইকার যখন হবে এই জিনিসটার সঙ্গে একটা যে রস্বইকার দিয়ে হলো স্নিক জিনিসটাই হয়ে গেছে পরিবর্তিত হয়ে ইক। আবার নাগর দেখেন, এই যে নাগর, নাগর হচ্ছে নগর প্লাস অ, নাগর। তাহলে অটা আসলে কি, অটা আসলে ওই যে স্বয়ং। তাহলে আপনারা একটু দেখবেন এই যে দানব, দানব ধনুযোগ স্বয়ং, গৌরব গুরুযোগ স্বয়ং। সো প্রকৃতি প্রত্যয় থেকে কিন্তু এগুলো আসবে। এই যে পারলৌকিক, তা আমরা কি শিখেছি যে যখন এই যে রস্বইকার থাকবে ওইখানে রস্বইকারের জন্য আমাদের কি নিতে হবে, স্নিক নিতে হবে। সো পরলোক যোগ স্নিক হয়ে যায় পারলৌকিক। আবার জ ফলার জন্য আলাদা করে এই যে জ লিখতে হয়, যেমন প্রাচ্য হলো প্রাচী যোগ জ, ঠিক আছে। মাধুর্য, মাধুর্যের ক্ষেত্রে দেখেন মধুর প্লাস এই যে জব উপরে কিন্তু রেফ আছে, আর রেফের জন্য এখানে কি হলো জট, মানে ওই যে স্বয়টা এখানে পরিবর্তিত হয়ে জয়ে রূপ নিয়েছে। আসলে এগুলো আসলে খুবই থিওরিটিক্যাল জিনিস। তো আপনি চাইলে এগুলোর ভিতরে ঢুকতেও পারেন, আদারওয়াইজ একটু পড়ে নিতে পারেন। হ্যাঁ, কারণ টপিক তো অনেক, একটু মুখস্থ করে নিতে পারেন। এগুলো এত বেশি করে মানে চিন্তা ভাবনা করলে সমস্যা। কিন্তু যেগুলো একটু কঠিন সেগুলো মাথায় রাখা দরকার। যেমন স্বামী, স্বামী হবে সযোগ মিন, ঠিক আছে। আর সূর্য হবে সুর যোগ জ, অর্থাৎ ধ্বনি অনুযায়ী বসতেছে। পার্থিব হবে পৃথিবী যোগ স্বয়ং। তেজস্বী হবে তেজ যোগ বিন। এই তেজস্বীর ক্ষেত্রে আবার ওই যে বিসর্গ যেটা আছে না, তেজ যোগ তেজ বিসর্গ, এখানে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা পরীক্ষা আসে। আচ্ছা, আচ্ছা, আরেকটু জিনিস এখানে একটু বোঝাতে চাই। যেমন আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি, যেমন কেউ কেউ আদরার্থে ব্যবহার হয় কানাই বা নিমাই। কারণ নামের সামনে যখন কানাই ইউজ করা হয় সেটা কিন্তু আদর করে বলা। আবার কাউকে যখন নিন্দার্থে বলা হয় তখন হয় জ্যাঠামি, ছেলেমি। এত ছেলেমি করছো কেন, এটা কিভাবে বলছে, এটা নিন্দার্থে বলছে। সো এগুলোও একটু দেখবেন। আচ্ছা, আমাদের মিটিং টাইম কিন্তু লেস দেন 9 মিনিটস। তো 9 মিনিটস এর পরে আপনারা 7 মিনিট রেস্ট নেবেন, কারণ আমি তো একটানা কথা বলছি। তো আমারও একটু রেস্টের প্রয়োজন আছে। আবার এরপরে আমার লিখিত ক্লাস আছে, সেখানে কথা বলতে হবে। সো আমি আশা করবো আপনারা এই সেম লিঙ্কেই 7 মিনিট পরে যথাসময়ে জয়েন করবেন। আমাদের এই প্রকৃত প্রত্যয়ের পরের থেকে এটা শুরু হবে। এছাড়াও ফার্সি তদ্ধিত প্রত্যয় রয়েছে, যেমন এই যে তর, তর কিন্তু তিনি কোথায় বসবে, পিছনে বসবে, এগুলো প্রত্যয়। আবার হিন্দি প্রত্যয় আছে, যেমন সা সে, আন ওয়ান, আনা আনি, আল আলা ওয়ালা। এগুলো এত বেশি অবশ্য গুরুত্বপূর্ণ নয়। একটু আগে যে প্রকৃতি প্রত্যয় দেখলেন ওগুলা বেশি গুরুত্ব, ওগুলা আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওগুলা যদি মাথায় থাকে তাহলে অনেকটা কাজ হবে। এছাড়াও যে বইগুলো আছে, আর আমি যে বইগুলোর কথা বলেছি ওই বইগুলোও অনেক উদাহরণ রয়েছে, সেগুলোও দেখতে পারেন। অর্থাৎ আপনার কাভারেজটা যত বেশি হবে আপনার জন্য 1 নম্বর পাওয়া তত বেশি সহজ হবে। আর এই যে গুণ বৃদ্ধি সম্প্রসারণ, এটা এত ইম্পর্টেন্ট, আমি জাস্ট নোট করেছিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ঠিক আছে, চলুন আমরা দেখি সমাস। সমাসের শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছেন যে 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অবয়ভাব সমাস, বহুব্রী সমাস। আপনাদের আজকে সমাস শিখে দিতে হবে এরকম একটা অবস্থায়। তো সমাসের কাজটা কি, সমাস আসলে সংক্ষেপ করে, কি করে এক বা একাধিক শব্দকে মানে একটি শব্দে রূপান্তর করে ফেলে, এটাই হলো সমাসের মেইন কাজ। ঠিক আছে, তাহলে আমরা চলুন দেখি কিভাবে সমাস নির্ণয় করতে হবে। এর ভিতরেও কিন্তু আবার ক্লাসিফিকেশন আছে। যেমন দ্বন্দ্ব সমাস, আমরা জানি দ্বন্দ্ব সমাসে ও এবং আর এগুলো থাকে। দ্বন্দ্ব সমাসের আবার কত ধরন হয়, যেমন মিলনার্থক, হ্যাঁ, মিলনার্থক হতে পারে, সম্বন্ধবাচক হতে পারে, সমার্থক শব্দ দিয়ে হতে পারে, আবার বিপরীতার্থক শব্দ দিয়ে হতে পারে। বিপরীতার্থকের উদাহরণ বলি, যেমন সাপে নেউলে, হ্যাঁ, আয় ব্যয়, এগুলো বিপরীতার্থক। আর সমার্থক শব্দ
সমার্থক শব্দ দিয়ে হতে পারে, দুইটা সমার্থক শব্দ দিয়ে করা হলো। এক শেষ, তারপর আছে অলুক, অলুক দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস। আবার দ্বিগু সমাসের উদাহরণ দেখুন, আমরা বলেছি দ্বিগু সমাসে থাকে সংখ্যাবাচক শব্দ বেপিয়া, যেমন তিন রাস্তার মোহনা, বেপিয়া। একটু পরে আমরা বিষয়গুলো আবার দেখবো। দ্বিগু হতে পারে সাধারণ, মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। ও সরি, আমি দ্বিগুর কথা বলছি, সরি। দ্বিগু এক প্রকারই। কর্মধায়ের প্রকারভেদ এগুলো: সাধারণ, মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। সাধারণের কোনো ক্যারেক্টারিস্টিক্স নাই, ওখানে আলাদা বিষয়। মধ্যপদলোপীর ক্ষেত্রে কি হয়, মাঝখানে পদটা লোপ পায়। হ্যাঁ, ব্যাস বাক্যের মাঝখানের পদটা সেটা লোপ পেয়ে সমস্ত পদ তৈরি হয়। আর উপমান আর উপমিতর ক্ষেত্রে একটা পসিবল আর একটা হলো ইম্পসিবল, সেটা আমরা দেখবো। আর রূপকের ক্ষেত্রে রূপ কথাটা থাকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের প্রকারভেদ হয় হলো কি বিভক্তির লোপ পেল। ব্যাস বাক্যের কোন বিভক্তির লোপ পেয়ে আমাদের সমস্ত পদ তৈরি হলো, সেটা অনুযায়ী তৎপুরুষ সমাস। দেখেন কতটা হতে পারে: দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এছাড়াও আরো কিছু ইররেগুলার আছে, যেমন উপপদ, নয়, অলুক, প্রাদি। এগুলো সবগুলোই আমরা প্র্যাকটিস করবো। আমরা আগে প্রথমে একটু ধারণা নিচ্ছি। আবার অব্যয়ীভাব সমাস কি কি হতে পারে? অব্যয়ীভাব সমাসের ক্রাইটেরিয়া আছে, এটার আমরা সাবটাইপ নাই। হ্যাঁ, ওই ক্রাইটেরিয়া গুলো ধরে ধরে বের করে নিতে হবে। কিন্তু বহুব্রীহির টাইপ আছে। বহুব্রীহি সমানাধিকরণ বহুব্রীহি হতে পারে, বেদীকরণ হতে পারে, মধ্যপদলিপি হতে পারে, বেতিহার বহুব্রীহি হতে পারে, নয়থর বহুব্রীহি হতে পারে, সংখ্যাবাচক বহুব্রীহি হতে পারে, আরেকটা হলো কলুক বহুব্রীহি হতে পারে। আচ্ছা, চলুন আমরা এখন একটু আগে প্রথমে থিওরি দেখে আসি। যেমন আমরা যদি সিংহাসন শব্দটাকে ব্যাস বাক্যে রূপান্তরিত করি, তাহলে কি হবে? সিংহ চিহ্নিত আসন। তাহলে এই যে সিংহ চিহ্নিত আসন, এই পুরাটাকে আমরা বলি ব্যাস বাক্য, অথবা সমাস বাক্য, কিংবা কি বলি, বিগ্রহ বাক্য। এই ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্যের সামনের যে পদটা, সেটাকে আমরা বলি, কি বলি? হ্যাঁ, পূর্বপদ, পরপদ, এটাই তো বলি, তাই না? কি বলি? পূর্বপদ, জি আর একটা স্যার। হলো পরপদ। আর মাঝখানে যেটা আমরা উত্তর দিতে বলে থাকি স্যার। পরপদ, উত্তরপদও বলতে পারি। হ্যাঁ, আর মাঝখানে যে চিহ্নিত, এটাকে আমরা বলি মধ্যপদ। তো এই যে এই জিনিসটা সম্পর্কে একটু ক্লিয়ার না হলে পরে একটু সমস্যা হবে। আর এই যে সমস্ত জিনিস, সিংহ চিহ্নিত আসন মিলে একটা হলো সিংহাসন, এটাকে আমরা বলি সমস্ত পদ। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রকারভেদ পরে আমরা একটু চলুন দেখে নেই শর্ট করে থিওরিটা। দ্বন্দ্ব সমাজের ভিতরে আমরা দেখব এবং ও আর। ব্যাস বাক্যে আমরা কি দেখতে পাবো? এবং ও আর, এই জিনিসগুলো মাথায় রাখলেই দ্বন্দ্ব চেনা যাবে। দ্বিগু সমাসে আমরা যে ব্যাস বাক্য দেখবো, সেখানে আমরা দেখবো সমাহার বা মিলন, এই কথাটা থাকবে। আর একটা থাকবে সংখ্যাবাচক শব্দ, যেমন তিন রাস্তার মোহনা, সমাহার বা মিলন। তাহলে এখানে একটা সংখ্যা পেলাম 3, অর্থাৎ অবশ্যই যখনই কোনো সংখ্যা পাবো ওইটা আসলে দ্বিগু সমাস হবে। আবার কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসে আসলে সামনের দিকের পদটা ইম্পর্টেন্ট না হয়, পিছনের পদটা ইম্পর্টেন্ট হয়। পরপদের অর্থের কি থাকে? প্রাধান্য, এটা হলো প্রধান বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো এগুলোতে থাকবে যে, যিনি, যেটি, কিংবা যে, সেই, এই তুলনাগুলো বোঝাবে। কর্মধারয় সমাস আসলে তুলনা বোঝাবে, এটাও কিন্তু একটু মাথায় রাখা যায়। কি বোঝায়? তুলনা। একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা। এই তুলনার ক্ষেত্রে মাঝখানের ব্যাস বাক্যের কোনো একটা পদ যদি হারিয়ে যায়, সমস্ত পদে যদি ওটা খুঁজে পাওয়া না যায়, তখন ওটাকে আমরা বলি মধ্যপদ লোপী কর্মধারয়। অর্থাৎ আপনারা দেখেন, এখানে দেখেন এই যে সিংহ চিহ্নিত আসন, ব্যাস বাক্যের সিংহাসনের মধ্যে কি কোথাও চিহ্নিত লেখা আছে? নাই। তাহলে চিহ্নিতটা কি হারিয়ে গেল না? এই জন্য সিংহাসন কিন্তু হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে আমরা সিংহকে কার সঙ্গে তুলনা করছি? অর্থাৎ এই আসনটাকে কার সঙ্গে তুলনা করছি? মানে সিংহের চিহ্নের সাথে, সিংহের মতো করে তুলনা করছি। তাহলে একটা তুলনা বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই কর্মধারের মধ্যে। আবার দেখছি যে মাঝখানের এই যে মধ্যপদ যেটা চিহ্নিত, সেটা কিন্তু আর সমস্ত পদে নাই। এজন্য সিংহাসন হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ইজিলি চেনা যায়। এরপরে চলুন উপমান দেখি। উপমান হলো পসিবল কন্ডিশন, অর্থাৎ তুলনার সময় যেটা তুলনা করা হলো বাস্তবে সেটা যদি সম্ভবপর হয়, তাহলে সেটা হলো উপমান কর্মধারয় সমাস। সমাস। আমি একটা উদাহরণ বলি, যদি বলি তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তাহলে কোন একজন মানুষ বরফের মতো সাদা তো হইতেই পারে। কোন একটা কাপড় বরফের মতো সাদা হইতে পারে না? পারে তো। তাহলে এটা জি পসিবল। স্যার। এই পসিবল হলে তখন এটা হবে উপমান কর্মধারয়। ঠিক আছে? তাহলে প্রত্যক্ষ কোনো বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তুর তুলনার ক্ষেত্রে যদি ন্যায় কথাটা আসে, তখনই হয় উপমান হবে, না হলে উপমিত হবে। আর যদি পসিবল কন্ডিশন হয় তখন উপমান, আর যদি ইম্পসিবল কন্ডিশন হয় তখন হবে উপমিত। যেমন এই যে আমরা উপমিত যদি বলি, স্যার। হ্যাঁ, ভ্রমর কৃষ্ণ কেশ,
তাহলে ভ্রমর তো কালো হয়, তো কারো চুল তো ভ্রমরের মতো কালো হইতেই পারে, স্বাভাবিক, তুলনার সময় এটা তো পসিবল। তো এই জন্য এটা হলো উপমান। ঠিক আছে, এখন আরেকটা বিষয়, কাকে আমরা উপমান, ব্যাসবাক্যে কাকে উপমান বলবো, কাকে উপমেয় বলবো, এটা বুঝতে হবে। তো উপমিত কর্মধারয় হওয়ার ক্ষেত্রে কি হয়, একটা সাধারণ মিল থাকে। এই ভ্রমেরও গায়ের রং কালো, আবার চুল কেশ বা চুলেরও কি রং কি কালো। তাহলে এই যে কৃষ্ণ কথাটা কিন্তু তাদের দুজনের কমন একটা বৈশিষ্ট্য। তাহলে যখন আবার কমন বৈশিষ্ট্য মিল পাবেন, তখনও ধরে নিতে পারবেন এটা হলো একটা কি উপমান কর্মধারয় সমাস। আর উপমিতকে কিন্তু এই কমন বৈশিষ্ট্য পাওয়া যায় না। চলুন একটু দেখি ব্যাপারটা কেমন হয়। যেমন আমরা যদি বলি সিংহ পুরুষ, তাহলে পুরুষ কিসের নাই, সিংহের নাই, মানে এত পাওয়ারফুল একজন পুরুষ, সে খুবই শক্তিশালী মানুষ, সে সিংহের মতো। বেসিক্যালি সিংহের যে গায়ের কালার, সিংহের যে কেশর, সিংহের যে চারটা পা, সেটা কি ওই পুরুষের আছে? তাহলে আমরা তার না দুজনের মধ্যে তুলনা করছি, কিন্তু তাদের কমন বৈশিষ্ট্য কিন্তু আসলে নেই। বাস্তবের ক্ষেত্রে কোনো ডিরেক্ট চোখে দেখা যায় এরকম কিন্তু কমন বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে না, অর্থাৎ বাস্তবে এটা সম্ভব নয়, এটা একটা কথার কথা। এই জন্য ইম্পসিবল কন্ডিশন, তখনই হবে উপমিত কর্মধারয়। ঠিক আছে, এখানে মনে রাখবেন, এখানে উপমেয়কে, হ্যাঁ উপমেয় হলো যার মানে বেসিক্যালি, হ্যাঁ মানে চোখে আমরা যেটা দেখছি, যাকে আমরা ডিরেক্ট তুলনা করার সময় যাকে সামনে রেখে তুলনা করছি, সে হলো উপমেয়। আর আমরা আমাদের এখানে উপস্থিত নাই, যার সম্পর্কে ওই তুলনাটা নিয়ে এসেছি, সেটাকে আমরা বলি উপমান। যেমন এখানে আমরা একজন মানুষকে সামনে রেখে, আমরা এখন আমাদের একজন পার্টিসিপেন্ট আছে, হ্যাঁ শাহাদাত ভুইয়া, ওকে আমরা বলছি শাহাদাত হলো সিংহ পুরুষ। তাহলে আমাদের সামনে কে উপস্থিত আছে, শাহাদাত। আরে এটা তো কি বললেন শাহাদাত স্যার? হলো, হ্যাঁ না না জি, স্যার। কাজের মানে এমনি জাস্ট বললাম। তাহলে তুমি হলো এখানে আমাদের উপস্থিত পুরুষ, তুমি হলো উপমেয়। আর যে সিংহটা নিয়ে আমরা তুলনা করছি বা বনের, সে তো এখানে নাই, তো হুম আমরা, সে হলো উপমান। অর্থাৎ আমাদের যেটা দৃষ্টি গ্রাহ্য সেটা হলো উপমেয়, আর যেটা দৃষ্টির বাইরে আছে সেটা হলো উপমান। এটাই হলো মেন। আমরা কোন একটা নারীর বলছি তার ভ্রমর কৃষ্ণ কেশ, তো ওই নারী আমার সামনে উপস্থিত না, তার কেশ, নারীর কেশ, ওই নারীর কেশটা হলো কি উপমেয়। আর ভ্রমর তো এখন আমার সামনে নাই, আমি জাস্ট ওটা ইমেজিন করে বলছি, এই জন্য ওইটা হলো উপমান। এভাবে যদি চিন্তা করেন দেখবেন আপনাদের কখনোই আর ক্ল্যাশ লাগবে। ঠিক আছে, আর রূপক কথার ক্ষেত্রে ব্যাস বাক্যে দেখবেন রূপ কথাটা থাকবে। যেমন বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। তো রূপ কথাটা যদি আসে তাহলে এটা রূপক কর্মকার। আর তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে কি হবে, মানে পূর্বপদের বিভক্তি যেটা আছে ওটা হারিয়ে যাবে, বিভক্তির লোপ পাবে, এটা হলো মেইন বিষয়। মধ্যপদলোপী সমাসেও লোপ পায়, কিন্তু লোপ কি পায়,